এমপিদের নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শেখ হাসিনার শ্রদ্ধা, মন্ত্রিসভায় চমকের ইঙ্গিত কাদেরের। সৈয়দ আশরাফের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোক, শূন্যতা পূরণ হবার নয় বলছেন আওয়ামী লীগ নেতারা। বিরোধী দল হচ্ছে জাতীয় পার্টি, এরশাদ নেতা, জিএম কাদের উপনেতা। ৭১-এ পা রাখল শিক্ষা, শান্তি, প্রগতি সংগ্রামে নেতৃত্ব দেয়া ছাত্রলীগ, সৈয়দ আশরাফের মৃত্যুতে কর্মসূচি স্থগিত। মিরপুরে কাল মাঠে গড়াচ্ছে বিপিএল, মাশরাফির রংপুরের সাথে লড়বে মুশফিকের চিটাগাং ভাইকিংস। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। আপনাদের সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা এবং আমি রাহনুমা রাহি। এছাড়া সংবাদে আরও থাকছে, চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অনন্য রেকর্ড। নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ শীর্ষ নেতারা। পরে ওবায়দুল কাদের বলেন, ২০১৪ সালে নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছিল, এবার শপথ না নিয়েও একই ভুল করতে যাচ্ছে তারা। এবারও মন্ত্রিসভায় চমক থাকছে বলে জানান ওবায়দুল কাদের। আরও জানাচ্ছেন রিয়াদ সুমন। টানা তৃতীয়বার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার শপথ নেয়ার একদিন পর শুক্রবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ শীর্ষ নেতারা। পরে দলের সদ্য প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, তার চলে যাওয়া দেশের রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি। তার যে নীতি আদর্শ, বিনয়, তার চরিত্রের যে গুণাবলী, সেগুলো আমাদের জন্য সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের জানান, ২০১৪ সালে নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছিল, এবার শপথ না নিয়ে একই ভুল করছে দলটি। জনগণ যে রায় দিয়েছে, যেটুকু রায় দিয়েছে, এটা তাদের সম্মান করা উচিত। তাই সেটা তারা যখন সম্মান করতে ব্যর্থ, তারা সেই ব্যর্থতার বৃত্তে তাদের আটকে থাকতে হবে বারে বারে। গতবারও তারা নির্বাচনে অংশগ্রহণ না করে যে ভুল করেছে, সে ভুলের চোরাবালিতে তারা এখনো আটকে আছে। এবারও মন্ত্রিসভায় চমক থাকবে বলে ইঙ্গিত দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিশাল একটা চমক আসবে। রিয়াদ সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। কাল আসছে সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের। আরও জানাচ্ছেন রিয়াজ সুমন। অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রশাসন মন্ত্রী, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সৈয়দ আশরাফ। অসুস্থতার কারণে গত বছরের ১৮ সেপ্টেম্বর সংসদ থেকে ছুটি নেন তিনি। শুধু সংসদ নয়, এবার জীবন থেকেই চিরতরে ছুটি নিলেন প্রবীণ এই রাজনীতিক। ১৯৫২ সালের ১ জানুয়ারি ময়মনসিংহ শহরে জন্মগ্রহণ করেন সৈয়দ আশরাফ। জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের বড় সন্তান তিনি। স্বাধীনতার পর বৃহত্তর ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সহ প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন সৈয়দ আশরাফ। ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে পিতা সৈয়দ নজরুল ইসলাম সহ জাতীয় ৪ নেতার নির্মম হত্যাকাণ্ডের পর যুক্তরাজ্যে চলে যান তিনি।
1996 সালে দেশে ফিরে কিশোরগঞ্জ 1 আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন সৈয়দ আশরাফ। এ সময় তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর 2001, 2008, 2014 এবং সবশেষ 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনেও জয়লাভ করেন তিনি। মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের। 2015 সালের 16 জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পান সৈয়দ আশরাফ। 2007 সালে জরুরি অবস্থার মধ্যে শেখ হাসিনা গ্রেপ্তার হলে দলের হাল ধরেন সৈয়দ আশরাফ। 2 মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পর 2016 সালে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য হন তিনি। প্রবীণ এই রাজনীতিকের মরদেহ আগামী 5 জানুয়ারি সন্ধ্যায় ব্যাংকক থেকে ঢাকা আনা হবে। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। সৈয়দ আশরাফুল ইসলামের চলে যাওয়াকে রাজনৈতিক অঙ্গনের জন্য বড় শূন্যতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলছেন তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ছিল কলঙ্কমুক্ত। মিনালা দিবার রিপোর্ট। বাংলাদেশের রাজনীতিতে অনেক সংকট আর দুর্দিনে দলীয় সভাপতি শেখ হাসিনার পাশে ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। তার মৃত্যুতে শোক জানানোর পাশাপাশি তাকে নিয়ে স্মৃতিচারণ করেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা। তার নেতৃত্বের বিচক্ষণতা ছিল, প্রাজ্ঞতা ছিল। 1/11-এর পরে যখন আমাদের শীর্ষ পর্যায়ের প্রায় সকল নেতাই গ্রেপ্তার হয়ে কারাগারে, সেই সময় সৈয়দ আশরাফুল ইসলাম ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে উনি যথেষ্ট বিচক্ষণতা এবং প্রাজ্ঞতার পরিচয় দিয়ে দলকে পরিচালনা করেছেন। তিনি একজন সৎ, আদর্শবান এবং বঙ্গবন্ধু আদর্শের একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন। তার লোভ লালসা কিনে সাদা পাতা মাথাভাবে জানতেন। প্রতিটি ক্রান্তি লগ্নে সৈয়দ আশরাফ কিন্তু তার যোগ্যতা, তার নিষ্ঠা, আন্তরিকতা এবং দেশপ্রেমের পরিচয় দিয়েছে। নবীনদের কাছে সৈয়দ আশরাফ আদর্শ হয়ে থাকবেন উল্লেখ করে তরুণ রাজনীতিকরা বলেন, এই শূন্যস্থান সহজে পূরণ হওয়ার নয়। বিচক্ষণ এবং মেধাবী একজন মানুষ ছিলেন, নির্লোভ। এত কিছুর পরেও কিন্তু তার রাজনৈতিক জীবন একেবারেই কলঙ্কমুক্ত। জননেত্রী শেখ হাসিনার দর্শনে বিশ্বাস করে আমরা যারা রাজনীতি করছি, আমরা আসলে এই তার যে অভাব, এটা অপূরণীয়। দলের সংকট মুহূর্তে দুঃসময়ে একজন ছাত্র নেতা থেকে একজন আওয়ামী লীগ নেতা কত বড় সাহসিকতা নিয়ে মোকাবেলা করতে পারে, সংকট কিভাবে উত্তরণ করতে পারে, তারও কিন্তু পথ দেখিয়েছিলেন। একজন আদর্শবান ও পরিচ্ছন্ন রাজনীতিক হিসেবে জাতি তাকে স্মরণ করবে বলেও মনে করেন রাজনীতিবিদরা। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। একাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকা পালনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি জাপা। প্রধান বিরোধী দলীয় নেতা হবেন হুসেইন মোহাম্মদ এরশাদ। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন এরশাদ। বিবৃতিতে এরশাদ বলেন, দলের কো চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। জাতীয় পার্টির কোনো সংসদ সদস্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন না বলেও জানানো হয় বিবৃতিতে। সংসদের স্পিকারকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান তিনি। এর আগে বৃহস্পতিবার সংসদে সংসদীয় দলের বৈঠক শেষে জিএম কাদের মহাজোটের সাথে থাকার কথা জানিয়েছিলেন। মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের সঙ্গে বৈঠক করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় এই বৈঠক হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আওয়াল উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কোনো কথা বলতে রাজি হননি বিএনপি নেতারা। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক জানিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে তথ্য প্রকাশ করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক সই করা ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন পরবর্তী সব কর্মসূচি স্থগিত করা হলো। এছাড়া বাদ জুমা সব সাংগঠনিক ইউনিটকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি পরে জানিয়ে দেওয়া হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আজ ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী। ভাষা আন্দোলন, ৬২-র শিক্ষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, সর্বোপরি মুক্তিযুদ্ধে অগ্রভাগে ছিল ছাত্রলীগ। ৯০-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে এখন পর্যন্ত দেশের রাজনৈতিক সংগ্রামে অবিস্মরণীয় নাম ছাত্রলীগ।
বিস্তারিত জানাচ্ছেন সাজেদ রোমেল। বাংলার মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে 1948 সালের 4 জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে প্রতিষ্ঠা করেন ছাত্রলীগ। এই সংগঠনের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ছিলেন নাইমুদ্দিন আহমেদ, পরে সভাপতি হন দবিরুল ইসলাম, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন খালেক নওয়াজ খান। 1952 সালের ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা সহ প্রগতিশীল সকল সংগ্রামে অগ্রভাগে ছিল ছাত্রলীগ। 1969 সালের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে ছাত্রলীগের 4 নেতা তোফায়েল আহমেদ, সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক এবং শেখ ফজলুল হক মনি দেশে বিদেশে সুনাম কুড়ান। 1975 সালের 15 আগস্ট সপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর 1978 থেকে 81 সাল পর্যন্ত ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন ওবায়দুল কাদের, যিনি বর্তমানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কালের পরিক্রমায় ছাত্রলীগের নেতারাই এখন দেশের নেতৃত্ব দিচ্ছেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের রাজনীতিরই ফসল, ছিলেন ইডেন কলেজের ভিপি। ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদ বর্তমান সরকারের প্রভাবশালী মন্ত্রী। সংসদ সদস্য হয়েছেন সাবেক সভাপতি এনামুল হক শামীম, নজরুল ইসলাম বাবু, আব্দুস সুবহান গোলাপ, ইকবালুর রহিম সহ অনেকে। সাজিদ রোমেল, 21 টেলিভিশন, ঢাকা। চতুর্থবারের মতো সংসদ নেতা হিসেবে দায়িত্ব পালনের রেকর্ড গড়লেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ শেষে শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করে একাদশ জাতীয় সংসদের সাংগঠনিক সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ। এর আগে 2014 সালে 10ম সংসদ নির্বাচন, 2008 সালে 9ম এবং 1996 সালে 7ম জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী এবং সংসদ নেতার দায়িত্ব পান শেখ হাসিনা। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, টানা 2 দশকে যার যোগ্য নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 259 আসনে জয় পায় আওয়ামী লীগ। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে 3 জানুয়ারি শপথ নেয় নবনির্বাচিতরা। দৃঢ়ভাবে ঘোষণা। পরে সংসদ ভবনে সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে সংসদ নেতা নির্বাচিত করা হয় শেখ হাসিনাকে। এর মধ্য দিয়ে রচিত হয় হ্যাট্রিক এবং চতুর্থবারের মতো সংসদ নেতা হিসেবে নেতৃত্ব দেওয়ার ইতিহাস। 2014 সালের 5 জানুয়ারির 10ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সহ অধিকাংশ দল নির্বাচন বর্জন করে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154টি আসন সহ 234টি আসনে জয় পায় আওয়ামী লীগ। 12 জানুয়ারি শপথ নেন শেখ হাসিনা। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী এবং সংসদ নেতার দায়িত্ব পান। 2008 সালের 29 ডিসেম্বর হয় 9ম জাতীয় সংসদ নির্বাচন। 2 বছরের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের পর সেই নির্বাচনে আওয়ামী লীগ 230 আসনে জয়লাভ করে। 2009 সালের 6 জানুয়ারি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন শেখ হাসিনা। এর আগে 1996 সালের 12 জুন অনুষ্ঠিত নির্বাচনে 146 আসনে একক সংখ্যাগরিষ্ঠতা পায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। প্রথম প্রধানমন্ত্রী ও সংসদ নেতার দায়িত্ব পান শেখ হাসিনা। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এবার বিপিএল এর খবর। কাল মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 6ষ্ঠ আসর। মিরপুরে প্রথম ম্যাচে দুপুর 12টায় মুখোমুখি হবে মাশরাফির রংপুর রাইডার্স ও মুশফিকের চিটাগাং ভাইকিংস। বিকেল 5:20 দ্বিতীয় ম্যাচে মেহেদী হাসান মিরাজের রাজশাহী কিংস লড়বে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামার্সের বিপক্ষে। আবু হোরাইরা তামিমের রিপোর্ট। টি-20-র মার্কাটারি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার, স্টেভেন স্মিথদের সাথে দক্ষিণ আফ্রিকার এডিবি বিলিয়ার্ড, ক্যারিবীয় ক্রিস গেইল, সুনীল নারিন, ইংলিশ তারকা অ্যালেক্স হেলস ও ইয়ান বেলদের উপস্থিতিতে আকর্ষণ বেড়েছে বিপিএল-এর। মিরপুরের হোম অফ ক্রিকেটে সাজ রব। গত আসরের চ্যাম্পিয়ন মাশরাফির রংপুর খেলবে চিটাগাংয়ের সাথে। দেশি খেলোয়াড়দের পাশাপাশি বিদেশি ক্রিকেটারদের নিয়ে গড়া রংপুরকে শক্তিশালী মনে করছেন অধিনায়ক। প্রত্যাশার চাপ থাকলেও জয়েই চোখ রাখছেন মাশরাফি। খুব বড় ভালো টিম নিয়ে যে টুর্নামেন্ট জিতবেন বা পার্টিকুলার ম্যাচগুলো জিতবেন এটা আশা করা ভুল। তো এই ফরম্যাটটা এরকম, 1-2 খেললে পুরো ম্যাচটা জেতা যায়। নিজ দল নিয়ে খুশি চিটাগাং ভাইকিংসের অধিনায়ক মুশফিক। বড় তারকা না থাকলেও মাঠের লড়াইয়ে জিততে চান
মিস্টার ডিপেন্ডেবল। কনফিডেন্স আছে যে ইনশাআল্লাহ আমরা খুব ভালো একটা ম্যাচ দিয়ে শুরু করতে পারবো, আর শুরুটা অনেক ইম্পর্টেন্ট, তো এটা নিয়ে আমরা ফোকাস করছি। তো প্ল্যান যেটাই করি আমরা এটা ইনশাআল্লাহ যদি এক্সিকিউট করতে পারি ইনশাআল্লাহ ভালো রেজাল্ট হবে। প্রথম দিনেই সাকিবের ঢাকা খেলবে রাজশাহীর বিপক্ষে। টি-20-র তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল উপভোগ করেন সাকিবের নেতৃত্ব, তাই জয়ের বিকল্প ভাবছেন না এই ক্যারিবীয়। We bat well and we take our catches in the field, so I just want to wish everyone. শিষ্যদের উপর আস্থা আছে রাজশাহীর কোচ ল্যান্স ক্লুজনারের। নিজেদের সেরাটা দিতে পারলে জয় পাওয়া সম্ভব বলে মনে করেন তিনি। Obviously there's some really good teams out there. There's no easy games, but our focus is going to be on ourselves and what we can do to try and win the games. ব্যাটে বলে বিপিএলের ষষ্ঠ আসর জমজমাট হবে বলেই আশা করছেন সমর্থকরা। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন, ঢাকা। সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমে এসেছে কিশোরগঞ্জে। মৃত্যুর সংবাদ পেয়ে বৃহস্পতিবার রাতেই জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভিড় করেন দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। তাদের চোখে মুখে বিষাদের ছায়া। কিশোরগঞ্জ প্রতিনিধি সাকাউদ্দিন আহমদ রাজনের রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা। কিশোরগঞ্জের প্রিয় মুখ রাজনীতিবিদ সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোকের ছায়া তার জন্মভূমে। শুধু দলীয় নেতাকর্মী সমর্থকরাই নন, তার মৃত্যুতে সাধারণ মানুষও শোকে মুহ্যমান। প্রিয় অভিভাবককে হারানোর বেদনা সবার মাঝে। নিজের পিতার মৃত্যুতে যেভাবে আমার মনে শোকাহত হয়, আমার কাছে এরকম মনে হচ্ছে আমরা এখন অভিভাবকহীন হয়ে পড়েছি মনে হচ্ছে। সৈয়দ আশরাফের শূন্যতা অপূরণীয়। কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতারা বলেন, সৈয়দ আশরাফের মৃত্যুতে শুধু কিশোরগঞ্জের রাজনীতিতেই শূন্যতা সৃষ্টি হয়নি, সারা দেশের রাজনীতিতেই শূন্যতা সৃষ্টি হয়েছে। কিশোরগঞ্জ হয়েছে অভিভাবকহীন। ওনার মৃত্যুতে আমরা কিশোরগঞ্জের মানুষ যেমন অভিভাবক হারিয়েছি, রাজনীতিও সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সারা কিশোরগঞ্জবাসী শোকাহত ও মর্মাহত। কিশোরগঞ্জ নয়, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকে একটা উজ্জ্বল নক্ষত্র খসে পড়েছে। বেশ কয়েক মাস ধরে থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন সৈয়দ আশরাফ। চিকিৎসাধীন থাকা অবস্থাতেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ 1 সদর হোসেনপুর আসন থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয় তাকে। তার অনুপস্থিতিতেই বিপুল ভোটে জয়লাভ করেন এই নেতা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বিএনপি জামাতের কোনো ষড়যন্ত্র আর এদেশে কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গুলিস্তানে জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় তিনি অভিযোগ করেন, নির্বাচনের মাঠে না এসে ষড়যন্ত্র আর গায়েবী আদেশের অপেক্ষা করেছিল ঐক্যফ্রন্ট। বিএনপিকে ইতিবাচক রাজনীতি করার পরামর্শ দিয়ে তাদের সংসদে আসার আহ্বান জানান জাসদ সভাপতি। নির্বাচনের সময় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন তথ্যমন্ত্রী। তারা নির্বাচনের পরবর্তীতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করার আমি আহ্বান জানাই। মনে রাখতে হবে, পুরো নির্বাচনটাকে তারা অংশগ্রহণ করলেও নির্বাচনটাকে উসিলা তৈরি করার চেষ্টা করেছে, একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করার জন্য। একটা গায়েবী নির্দেশের অপেক্ষায় দিন গুনেছে। রাজধানীর মতিঝিল থেকে 8 কোটি টাকা উদ্ধারের ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস বিএনপি নেতা মিয়া নুর উদ্দিন অপুকে গ্রেফতার করেছে র্যাব। বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়। গত 25 ডিসেম্বর মতিঝিলের সিটি সেন্টারে একটি আমদানি রপ্তানিকারক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে 8 কোটি ও 10 কোটি টাকার চেক সহ 3 জনকে আটক করে র্যাব। এ ঘটনায় মতিঝিল থানায় দায়েরকৃত মামলায় আজ বিএনপি নেতা নুর উদ্দিন অপুকে আটক করা হয়। বছরের প্রথম সাপ্তাহিক বাজারে চালের দাম কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে। প্রায় সব ধরনের ডালের দরও কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, মিল মালিকদের কারণেই দাম বাড়াতে বাধ্য হয়েছেন তারা। তবে পণ্যের দাম নিয়ন্ত্রণে মনিটরিং বাড়ানোর তাগিদ দিয়েছেন সাধারণ ক্রেতারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। রাজধানীর অন্যতম কারওয়ান বাজার এলাকায় বছরের শুরুর সাপ্তাহিক বাজার হওয়ায় ক্রেতা সমাগমও অন্য দিনের তুলনায় বেশি। পাইকারি বাজারে প্রতি কেজি ভালো মানের মিনিকেট চাল বিক্রি হচ্ছে 52 থেকে 55 টাকায়, আর নাজিরশাইল বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়, যা গত সপ্তাহের চেয়ে বেশি বলছেন ক্রেতা বিক্রেতারা। প্রতি বছর চাউল 1-150 টাকা মিলাররা বাড়ায় দিচ্ছে, এখন বাড়ার কোনো যুক্তি নেই। এখন ওনারা যদি বাড়ায়, এটা হলো ভিন্ন কথা, এটা কোনো যুক্তি নাই। কেন দাম বেশি হলো? 7 দিনে 8 দিনের ব্যবধানে কেন দাম বেশি হলো? কেন 8-10 দিনের ব্যবধান
আমাদের মিলে আসলে কিনা বেশি, যার কারণে কষ্ট বেশি। ওটা তো আগেরই কেনা। চালের চেয়েও ডালের দাম বেশি বেড়েছে। মুগ ডাল আগে ছিল 90 টাকা এক নম্বরটা, এখন 105 টাকা বিক্রি করতে হবে, এবং বুটের ডালও বাড়ছে 5 টাকার মতো। খাল বিল নদী নালা শুকনো থাকায় মাছের সরবরাহ বেশ, মাসের শুরুর বাজার হওয়ায় ক্রেতাও বেশি। নির্বাচনের কারণে আপনার সাপ্লাইগুলো কম ছিল, তো নির্বাচনের হওয়ার পরে এখন যখন সাপ্লাইগুলো এসছে, এতদিন আটকানো ছিল, দামগুলো ওরা বেশি নিচ্ছে। দেশি মাছটা দাম বেশি, ধরেন এই মাগুরটাই আপনি এই মাগুরে 400 টাকা কেজি পাবেন, আর আমার কিনা হলেও 750 টাকা। শীতকাল হওয়ায় সবজির সরবরাহ বেশি হওয়ার কথা, তবে নির্বাচন পরবর্তী বাজার এখনো জমেনি। নাই, ভালো জিনিস নাই, টাটকা জিনিস নাই, বাসি যেগুলো আছে দেখেন সব 2 একদিন আগের বা 3-4 দিন আগের তরকারি। টমেটো 40, মিষ্টি টমেটো 40, টকটা 40, শসা 40 আর খিরা 30। গরুর মাংস কেজি 450, খাসির মাংস 850 এবং ব্রয়লার মুরগির কেজি 130 টাকায় বিক্রি হচ্ছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নোয়াখালীর সুবর্ণচরে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চট্টগ্রাম থেকে আরও 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের একজন জসিম উদ্দিনকে বৃহস্পতিবার রাতে নগরীর নজিরহাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। অন্যজন হাসান আলী ভুলুকে শুক্রবার দুপুরে গ্রেফতার করা হয়েছে ডাবল মুরিং এলাকা থেকে। এ নিয়ে এখন পর্যন্ত আটকের সংখ্যা 7। পুলিশ জানায়, গ্রেফতার জসিম ও ভুলু এজাহারভুক্ত আসামি নন, তবে তদন্তে নাম আসায় জড়িত সন্দেহে তাদের গ্রেফতার করা হয়েছে। এদিকে দুপুরে হাসপাতালে নির্যাতিতাকে দেখতে যান বাম গণতান্ত্রিক জোট ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিনিধি দল। দেশে মোবাইল ভিত্তিক ইন্টারনেট সুবিধা 5G প্রযুক্তি 2021 সালের মধ্যেই চালু হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিদরা। বিভাগীয় শহরগুলোতে ইতোমধ্যে 4G সেবার সুফল পেতে শুরু করেছেন ব্যবহারকারীরা। 5G চালু হলে ই-কমার্স থেকে শুরু করে ইন্টারনেট ও অনলাইন ভিত্তিক বিভিন্ন ধরনের সেবায় যুগান্তকারী সুফল মিলবে বলে আশা করছেন প্রযুক্তিবিদরা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত নিয়ে শাহরিয়ার ইমনের 3 পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব। অনেক প্রতীক্ষার পর 2018 সালের ফেব্রুয়ারিতে 4G সেবা চালু করে সরকার। মোবাইল ভিত্তিক এই ইন্টারনেট সেবায় প্রায় 7 Mbps গতির ইন্টারনেট সেবা মিলবে বলে জানিয়েছে আইসিটি বিশেষজ্ঞরা। আর এই গতির ইন্টারনেট চালুর পর মানুষের জীবনযাত্রার চেহারায় পাল্টে যাওয়ার আশা তাদের। কমিউনিকেশনটা আমাদের যত বাড়ছে, আমাদের স্পিডটা অবশ্যই সেটা একটা এক্সপেকটেশন হয়ে দাঁড়াবে। সেই ক্ষেত্রে আসলে আমরা যদি এআই নিয়ে কাজ করতে চাই বা ভিআর নিয়ে কাজ করতে চাই, যেটা আমাদের ফিউচার, সেখানে আপনাকে অবশ্যই 5G সাপোর্ট বা অতি উচ্চ গতির ইন্টারনেট প্রয়োজন হবে। এরই মধ্যে বিভাগীয় শহরগুলোতে 4G সেবার সুফল পাওয়া যাচ্ছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস বলছে, পর্যায়ক্রমে 4G সুবিধা সারা দেশে পৌঁছে যাবে। 5G সেবাও 2021 সালের মধ্যেই মিলবে। আশা করছি যে 2021-এর মধ্যে আমরা 5G চালু করতে পারবো বাংলাদেশে। সো 5G যদি চালু হয়ে যায়, 5G কিন্তু আপনার 20 Gbps পর্যন্ত ডেটা ট্রান্সফার করতে পারে। তখন কিন্তু একটা মানে অভাবনীয় একটা প্যারাডাইম শিফট হবে আর কি আমাদের ইন্টারনেট ইউজার ব্যাপারে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিদরা বলছেন, বাংলাদেশে 5G সেবা চালু হলে যুগান্তকারী পরিবর্তন আসবে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য সহ প্রায় প্রতিটি ক্ষেত্রে। হাই স্পিড অ্যাট লো কস্ট, কাজেই উচ্চ গতি আমরা 5G চাই, কিন্তু 5Gর জন্য যেন দাম বেশি বেড়ে না যায়, একই মূল্যায়নে আমাদের যেন 5G আমরা পেতে পারি। সব মিলিয়ে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পথে দেশ অনেক দূর এগিয়ে যাবে বলেও মত বিশেষজ্ঞদের। শাহরিয়ার ইমন, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমার বাংলা। ঐতিহাসিক নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে শরীয়তপুরের জমিদার বাড়ি। এলাকার সুপরিচিত জমিদার খান বাহাদুর খলিলুর রহমান নির্মিত বাড়িটির নির্মাণ শৈলী মুগ্ধ করে দর্শনার্থীদের। বাড়িটি রক্ষণাবেক্ষণ করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি স্থানীয়দের। শরীয়তপুর প্রতিনিধি আবুল বাশারের সহায়তায় আরো জানাচ্ছেন আফসানা নীলা। শরীয়তপুর জেলা সদর থেকে মাত্র 8 কিলোমিটার পূর্বে ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও গ্রামের সৌন্দর্য ঘেরা শিকদার জমিদার বাড়ি। 1934 সালে ব্রিটিশ আমলে স্থানীয় শিকদার বংশের প্রবাদ পুরুষ খান বাহাদুর খলিলুর রহমান শিকদার বাড়িটি নির্মাণ করেন। কারুকাজ করা দ্বিতল বাড়িতে আছে 14টি কক্ষ। কাছারি বাড়ি আর অন্দরমহলের সৌন্দর্য মুগ্ধ করবে যে কাউকে। বাড়িটি মাঝে মাঝে আসি এবং মানুষের কাছে শুনি, এবং আমিও নিজে দেখে গেলাম। বাড়িটা অনেক সুন্দর। এখানে প্রাচীন নিদর্শন আছে, তাই আমরা এগুলি দেখতে আসি। এটা হল জমিদার বাড়ি,
এটা বিভিন্ন ধরনের লোকজন আসে দেখাশোনা করে। জমিদার বাড়ির সামনে বিশাল মাঠ, আছে বড় দুটো পুকুর, সুউচ্চ সিংহদ্বার আর সীমানা প্রাচীর। ঐতিহাসিক বাড়িটি দেখতে প্রতিদিনই ভিড় করেন দর্শনার্থীরা। সবাই এক জায়গায় ঘুরতে আসে, দেখে, আমরাও আসছি ঘুরতে। এটা একটা পর্যটক বা বিনোদন কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হয়, সেটা আমাদের এই এলাকার জন্য আমরা মনে করি যে একটা গর্বের। উত্তরাধিকার সূত্রে বাড়ির মালিক সাবিদুর রহমান খোকা শিকদার। তিনি চান বাড়িটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে। এই বাড়িটাকে সংস্কার করে যতদিন আছে রাখতে চাই এবং সংস্কার 2 বার করেছি, এবারও করছি। জায়গাটির ঐতিহ্য ধরে রেখে দর্শনার্থীদের বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি স্থানীয়দের। আফসানা নীলা, 21 টেলিভিশন। টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ 2 জন নিহত হয়েছে। পুলিশ জানায়, টাঙ্গাইল পূর্বাঞ্চল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাদল মিয়া মোটরসাইকেলে করে শহর থেকে বাসায় যাচ্ছিলেন। নগর জলফয়ে এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যান তিনি। পুলিশ বাসটি জব্দ করলেও চালক পালিয়ে যায়। এদিকে কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাইক্রোবাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক জহিরুল হক নিহত হয়েছে। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরাঞ্চলের জনজীবন। শীতের কারণে এসব অঞ্চলে দরিদ্র ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েছে। হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এদিকে গত 3 দিনে রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ 2 নারীর মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন আফসানা নীলা। গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর সহ উত্তরের জেলাগুলোতে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপাকে মানুষ। গাইবান্ধায় শীতের প্রকোপ বেড়েই চলছে। কুয়াশার চাদরে বেলা পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। শীতের কারণে দুর্ভোগ বেড়েছে দরিদ্র আর ছিন্নমূল মানুষের। কাজ মিলছে না তাদের। এখন তো কৃষক পাওয়া যাচ্ছে না ঠান্ডার কারণে। ভাই যে ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে কাজ করা যাচ্ছে না। ঠান্ডা দিন তো গাড়ি ঘোড়া চালান যায় না, কর্ম করা যায় না। প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকায় খড়কুটোর আগুনে শীত নিবারণের চেষ্টা শীতার্তদের। লালমনিরহাটে হাড় কাঁপানো ঠান্ডার কারণে কাজে যেতে পারছে না মানুষ। হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। ফরিজাবাদে আগুন জ্বাইলে ছাওয়া পানি সারা রাত বসে থাকি। কাজকর্ম করতে যা খুব ঠান্ডা হয়, অসুবিধা হয়, শীতে বসে থাকার আগে কাজ করতে পারি না। এদিকে গত 3 দিনে রংপুরে আগুন পোহাতে গিয়ে চিকিৎসাধীন দগ্ধ 2 নারীর মৃত্যু হয়েছে। আফসানা নীলা, 21 টেলিভিশন। 100 থেকে 250 শয্যায় উন্নীতের কাজ শেষ না হওয়ায় রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে। করিডোর বারান্দায় গাদাগাদি করে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। ডাক্তারের সংখ্যা বাড়ানোর পাশাপাশি পর্যাপ্ত ওষুধ সরবরাহ নিশ্চিতের দাবি রোগী ও স্বজনদের। ঠাকুরগাঁও প্রতিনিধি এম জসিম উদ্দিনের সহায়তায় আরও জানাচ্ছেন রাশেদুল আলম রাসেল। 26 কোটি 69.5 লাখ টাকা ব্যয়ে ঠাকুরগাঁও সদর হাসপাতালকে 100 থেকে 250 শয্যায় উন্নীতের প্রকল্প শুরু হয়। দরপত্রের চুক্তি অনুযায়ী 2016 সালের জুনের মধ্যে ভবন হস্তান্তরের কথা থাকলেও এখনও খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে নির্মাণ কাজ। কর্তৃপক্ষ এ বিষয়ে কয়েক দফা চিঠিও দিয়েছে গণপূর্ত বিভাগে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রকল্পের কাজে গুরুত্ব বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। তবে পুরনো ভবন অপসারণে দেরি হওয়ায় নির্মাণ কাজে বিলম্ব হয়েছে বলে দাবি করেছেন তারা। সঠিক সময়ে এগুলো বুঝিয়ে না দেওয়ার কারণে আমরা সঠিক সময়ে কাজটা শুরু করতে পারিনি। তো আমরা আশা করছি অল্প দিনের মধ্যেই আমরা বিল্ডিংগুলো হ্যান্ড ওভার দিয়ে দেবো। এখন যেটা তাদেরকে ডিলের জন্য একটা ফাইন করা অথবা চুক্তি বাতিল করা যেতে পারে, কিন্তু এটা যদি করতে যায় দেখা যাবে যে বিষয়টি আরো জটিল হবে এবং এই স্বাস্থ্যসেবা থেকে মানুষ আরো দীর্ঘদিন বঞ্চিত হতে পারে। এই অবস্থায় হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। করে বলতে বলতে আপনার হসপিটালে ভর্তি হবে, হসপিটালে বসে দেখি কোনো সিট নাই, বারিন্দা থাকতেছে, কেউ বেড পাচ্ছে, কেউ পাচ্ছে না, কেউ মাঝিয়াতে থাকতেছে। স্বজনদের অভিযোগ, রোগীর তুলনায় ডাক্তার কম, বেশিরভাগ সময় ওষুধ কিনতে হয় বাইরে থেকে। সকাল থেকে অপেক্ষা করতে করতে এখনো ডাক্তার আসতেছে না। 2-1টা ট্যাবলেট এখান থেকে ফ্রি পাইছি, আর বাকি সম্পূর্ণ ওষুধ আমার 900-950 টাকার ওষুধ বার থেকে কিনে নিয়ে খাওয়াইতে হয়েছে। সমস্যার কথা স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নির্মাণাধীন নতুন ভবনের কাজ শেষে পর্যাপ্ত জনবল নিয়োগ দেওয়া হলে দুর্ভোগ কমে আসবে। ডিজি স্যার থেকে শুরু করে মিনিস্ট্রি লেভেলে কথাও বলেছি, পিডব্লিউডির সঙ্গে কথা বলেছি, যাতে একসাথে কাজটুকু হয়, যাতে আমরা সঠিকভাবে হ্যান্ড ওভার নিতে পারি এবং প্রকৃত রোগীদের সেবা দিতে পারি।
সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে সরকার আরও আন্তরিকভাবে কার্যকর পদক্ষেপ নেবে এমনটি প্রত্যাশা রোগী ও স্বজনদের। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন। আর এরই সঙ্গে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। এমপিদের নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শেখ হাসিনার শ্রদ্ধা, মন্ত্রিসভায় চমকের ইঙ্গিত কাদেরের। সৈয়দ আশরাফের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনের শোক, শূন্যতা পূরণ হবার নয় বলছেন আওয়ামী লীগ নেতারা। বিরোধী দল হচ্ছে জাতীয় পার্টি, এরশাদ নেতা, জিএম কাদের উপনেতা। ৭১ পা রাখল শিক্ষা, শান্তি, প্রগতি সংগ্রামে নেতৃত্ব দেওয়া ছাত্রলীগ, সৈয়দ আশরাফের মৃত্যুতে কর্মসূচি স্থগিত। মিরপুরে কাল মাঠে গড়াচ্ছে বিপিএল, মাশরাফির রংপুরের সাথে লড়বে মুশফিকের চিটাগং ফাইটিংস। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন। ধন্যবাদ।